আমরা জীবননগর মেস থেকে পড়াশোনা করেছি একসাথে। মানে উনি মহেশপুর থাকতাম, আমরা এখানে থাকতাম। সব মাঝে আমি টাকা পয়সা চাই, এই দিনকে আমার 1 লাখ টাকা দিচ্ছিল। আমি চলতে পারি না, কয়েন পরে দিয়ে তোমার এলাকায় যে ক্রিকেট খেলা ফার্স্ট। ওই টগর জমিন বিল দখল করেছিল, উনি আসলে ঘটে ওনাকে অনেক টাকা দিচ্ছে ছিল। ওই টাকা যদি টগর টাকা উনি ধরতো তাহলে এখন আমি যখন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিও করছিলাম তখন আমার সাথে দেখা হয়ে গেল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের একজন বাল্য বন্ধুর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা তো হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের পৈতৃক বাড়ি। জি জি। এবং এই ঘরটাই তো পৈতৃক ঘর। জি। ইলিয়াস হোসেন ভাই তো আপনার বাল্য বন্ধু, ওনার সম্বন্ধে বলুন না, আপনার বাল্যকালের বন্ধু যতটুকু দেখেছেন ওনার। ইলিয়াস আমরা ল্যাংডাগালি বড় হয়েছে এবং যে মক্তব মানে মসজিদে একসাথে পড়াশোনা করতাম, প্রাইমারি স্কুলে একসাথে, তারপরে আমরা হাই স্কুলেও একসাথে, তারপর কলেজে আমরা আইএ পাস করেছি একসাথে ছোটবেলাতে। তারপর ঢাকা যে ভর্তি হলে তার ছিডাল বিডাল হয়ে গেলাম, যে যেখানে বাড়ি চলে গেলাম। হ্যাঁ, কেউ ঢাকা চলে গেছে, কেউ দেশে বাড়িতে আছে, তখন একটা বিভক্ত হয়ে যান। এটা মনে হয় এসএসসির পরে আইএ পাস করার পর আমরা আইএ একসাথে পড়াশোনা করছি। তাহলে তো উনি এই বাড়িতে ছিলেন তখন না? এই জায়গায় জন্ম। আমরা জীবননগর মেস থেকে পড়াশোনা করেছি একসাথে। মানে উনি মহেশপুর থাকতাম, আমরা এখানে থাকতাম। সব মিলানো সব জায়গায় ছুটাছুটি একসাথে, ল্যাংডা বেলায় গুলি খেলা, তখন গোলা শুট, মনপুর ইত্যাদি খেলাধুলা, দৌড়াদৌড়ি, ছোট ক্রিকেট, ফুটবল একসাথে সব আমরা খেলাধুলায় খেলতাম। হ্যাঁ বলেন। ছোটবেলাতে খুব অনেস্ট ব্যক্তি, এত সৎ ব্যক্তি উনি। কখন উনি ছোটবেলাতে অনেকের সাথে আপোষ করেনি। মানে ল্যাংডাতে তার প্রতি একটা মনোভাব ছিল, অন্যায় কিছু অন্যায় বলো, সে মরুক আর বাঁচুক এটা চিন্তা ভাবনা করে না। আচ্ছা আরেকটা কথা বলুন, ওনারা ভাই বোন কয়জন বলতে পারেন? 3টা ভাই 2টা বোন। 3 ভাই 2 বোন। ওনার বাপ চাচারা? ওনার তো বাপ একাই, আর কোনো ইয়ে নেই? ওনার বাপ একাই, কোনো নাই। এই বাড়িটারই অবস্থা কেন এটা বলেন? এটা কত বছর এরকম আছে? ওরা 2009 সালে চলে যায় এখান থেকে। ওটা তো আমি বলতে, আপনারা বলতে পারবেন আপনাদের এলাকা ছেড়ে। 7 সালে তো আমি বিয়ে করলাম। আমি বিয়ে করছিল 2005-এ। আমি 2005-এ বিয়ে করি। ও আমার বিয়ে অনুষ্ঠান সব শয়তানি আড্ডা আমার করে 2007-এ ওরা চলে যায় এখান থেকে। 7-এ? সে থেকে কি এই বাড়ি একেবারে আর কেউ থাকেনি? জমি বিক্রি করছে। এটা কত সালে করছে বিক্রি? ওরা 2005-এ যায়, 2007-এ যায়, আমি 5-এ বিয়ে করি। তখন যাওয়ার পর ঢাকা যাওয়ার পর একটু জমি কিনে ঢাকা যায়, কিন্তু শর্ট পড়লে তখন গ্রামের সবাই আত্মীয় স্বজন ওদের কিছু টাকা পয়সা নিয়ে এখান থেকে রেস্ট মেস্ট হয়নি, এমনি টাকা নিয়েছে মুখে মুখে। আচ্ছা আচ্ছা। নিয়ে টাকা নিয়ে জমি কিনছে, ঢাকায় যায়। ওনার ফ্যামিলি এখন শহরেই থাকে। তো উনি এই গ্রামে আর আসেনি না? হ্যাঁ আসে। ও টগরে রিপোর্ট করলাম আমরা সবাই মিলে, এমপি টগরের। তারপরে প্রায় আসতো বছর 6 মাস অন্তর অন্তরে। ও যখন ঢাকা উত্তরা বাড়ছিল পড়াশোনা করে, ও আমরা ওখানে দেখতাম, ও আসতো। একসাথে সব জায়গায় চলাচল আর কি। উনি সাংবাদিক কি তখন থেকে এলাকা থাকতে হয় নাকি? ও ঢাকা যখন উত্তরা ভার্সিটি অনার্স করে, অনার্স করার শেষ পর্যায়ে মাস্টার্স করার আগে দিয়ে আসে 21 চ্যানেলে ঢুকে ক্রাইম রিপোর্টার হিসেবে। হ্যাঁ 21 চোখ, 21 টিভি। 21 টিভিতে অনুষ্ঠান নাম ছিল 21 চোখ। না, উনি ক্রাইম রিপোর্টার। হ্যাঁ বুঝতে পারছি। আবার একটা অনুষ্ঠানও করতো, এটা বলতেছি। হ্যাঁ 21 চোখ। তো আমরা যাইতাম ওখানে ক্রাইম রিপোর্টার হিসেবে যখন ঢুকে, তখন তো আমি ঢাকায় থাকি, আমি বিভিন্ন কাজকাম করি, গরিব মানুষ। তখন ওর সাথে সাথেও ফোন করতে, মানলাম তুই আমার এখানে একসাথে আড্ডা করি, চা খাই। ও হিমু ওর বউ তখন একসাথে ভার্সিটি অনার্স করে। তখন আমাকে মাঝে মাঝে ডাকতে, চাইনিজ সিঙ্গারা খাবো, তুই সিদ্ধ আয়। ওর যখন ফোন টোন করে তখন আমি যেতাম ওর কাছে। আমি উত্তরায় থাকতাম 15 সেক্টরে, উত্তরায় পড়াশোনা করে ইংরেজিতে। তখন ওখানে আড্ডা অনেক করতাম আমি সবসময়। মানে ল্যাংডাতে মক্তব থেকে শুরু করে সবসময় একদম বাল্যকালের বন্ধু। ওনার ফ্যামিলি মেম্বার কেউ আসছিল এরপরে? হ্যাঁ 3 মাস হইলো। সেলিম ভাই ওরা, ওর ভাই বোন, ওর ছেলে ভাগ্নি সবাই আইছে, আসে ঘুরে গেছে, আসে ঘুরে ঘুরে যা আমাদের এখানে বেড়ায়। ইলিয়াস হোসেন ভাইয়ের বাবার সম্বন্ধে বলুন না। বাবাকে তো দেখছেন, আমার সাথে হেভি সম্পর্ক। বলুন না। খারাপ কথা
গভর্নমেন্ট স্কুলে প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল। হুম, সে খুব ছেলে পেলে নিয়ে সবসময় হাসি তামাশা রং তহি আর কি আড্ডা করতো। ছেলেপেলে নিয়ে খুব খেলাধুলা খেলতো, হুম। খুব রসিক রসিক কথা বলতো। বা যেহেতু একদম সমবয়সী এবং সহপাঠী যেটা বলছিলেন, অনেক স্মৃতিও শেয়ার করলেন। ওনার ছেলে মেয়ে নিয়ে বলুন ইলিয়াস সাহেবের। ওনার 2টা ছেলে, পিসি, কর্মতে বান্দর, হুম। খুব ভালো। ওরা কি পড়াশোনা করে? হ্যাঁ, আমেরিকায় পড়াশোনা করে। নাকি পড়াশোনা করে? 2 ছেলে আমেরিকায় পড়াশোনা। ওনার ওই ইলিয়াস ভাইয়ের শ্বশুর বাড়ি কোথায়? এই যে উত্তরা। উত্তরাতে। ওয়াইফ তো আমেরিকাতেই। হ্যাঁ, তো স্ত্রী আমেরিকা। আপনার সাথে যোগাযোগ হয় এখন ওনার সাথে, ইলিয়াস হ্যাঁ। ভাইয়ের সাথে? তো তাহলে মাঝে মাঝে যোগাযোগ হয়। এই মাঝে মাঝে আমি টাকা পয়সা চাই, এই দিনকে আমার 1 লাখ টাকা দিছিল। আচ্ছা, আমি চলতে পারি না, কদিন পরে দিয়ে তুমি এইভাবে নেই দে ও মাঝে মাঝে সাহায্য করে চাইলে। করে। আমরা খুব অসহায় গরিব, বোঝেন না, চাই সহায়ক। আমারও তো টেহা নাই, হুম, তা টেহা করতে দিমু তো কষ্ট কষ্ট চল, তো টেহা নিয়ে নষ্ট করিস না, হুম। তো লাইনে থাই খাড়াইস। এই আপনি এমনি কি করেন? আমি চাষও করি, দোকানদারি করি। দুইটাই করেন, দোকানও আছে আবার চাষও চাষও করেন। করি। যাক, উনি যে মানে বাল্য বন্ধুর কথা মনে রাখছে, এখনো আপনাদের কথা মনে রাখছে, যে সাহায্য চাইলেন, টাকা দিচ্ছে 1 লাখ টাকা, যে সে ব্যাপার না কিন্তু মানুষ। দেয়। অনুষ্ঠানে কেউ মারা গেছে অসহায়, হ্যাঁ, গরিব মানুষ মিলাদ অনুষ্ঠান হবে, যে কোনো মন মানুষটা খুবই ভালো। সহযোগিতা করে সর্বত মানে যতটুকু সম্ভব। ছোটবেলাতে খুব সৎ, হুম, হুম। মনে সেটা তো করেন যে একটু- বড় ভাই আসছে, অন্যায়ের সাথে আপোষ করবে না। ইলিয়াস ভাই নিয়ে আমাদের সমাজে একটা কাজ লাগবে, হুম, তোমার এতটা টাকা দিলে আমাদের এই কাজটা দিয়ে দেবে। আপনার রোজার মাস আসলে উনি যদি অসহায় গরিব মানুষ, উনি বলবে যে কার কি সমস্যা, কিটা কিটা সমস্যা, উনি তো জানে। হুম, হুম। তখন সবাইকে বলবে চেনে নাকি? যে আমি টাকাগুলা দিলাম একজনের মাধ্যমে, টাকাটা গরিব মানুষ পৌঁছাই দেয়। 200, 400, 500, 1000, 1000 দিলাম। 100 যে যারা মানে ওনার সাধ্য অনুযায়ী, ওনার যতটুকু আছে। টাকা নাই, উনি যা ইনকাম করে। আমার একদিন শুনছি, আমার একদিন ওভার চালে ওখানে। বলছিল হুম, হুম, যে মামা আমি একটা প্রাইভেট চালাই, হুম, হুম। সীমিত টাকা ইনকাম, আমার কোনো সংসার চলে, আমার কোনো দেয় কোনো আয় ব্যয় নাই ওর। না, ওইটা সত্য, উনি ওখানে উবার চালায়। ওনার একটা স্ত্রী অসুস্থ হয়েছিল, হুম, উনি চিকিৎসা করবো, হুম, কিন্তু সেই টাকাটাও তার ছিল না। খুব কোন একটা নিকটতম লোকটা এসে নামটা আর বলতাম না, কিন্তু সেই টাকা চিকিৎসা লাগে না, পরে ব্যাগ সারকে দিয়ে আইছে। কোন একটা ব্যক্তি, ওনার চিকিৎসার টাকা তার ছিল না। হুম। ওই তো নিজে এখানে যে গাড়ি চালায়, আবার। আমেরিকাতে খরচ আছে না, ঘর ভাড়া আছে, পেট্রোল প্রচুর খরচ। এটা তো আর বাংলাদেশের মতো না, প্রতি মাসে একটা খরচ চলে আসে। সেটাই। আপনি কিছু বলতেছেন না যে? সমাবেশে মানুষ স্বাভাবিক। খুব মজা দেয় মানে সবার সাথে। ওনার সম্পর্কে কি হন? মামা ভাই মামু বাড়ির পাশে, মামা বাড়ি। মামু মামা মানে এখানে যারা দেখছেন সবাই কিন্তু ওনার এলাকাবাসী, বাড়ির আমরা পাশে। একই জায়গায় বসবাস, কেউ মামা হয়, কেউ এই যে এইবারই সব এই আসে। কেউ ক্লোজ বন্ধু, কেউ বাড়ির পাশে চাচা, সব নিজেরা নিজেরা, কেউ মামা, সব প্রতিবেশীরা। দিন কোন বড় ভাই সেলিবার ছিল, এসে সবার ধরে কামা করে আরে কান্দন কান্না। গলা জড়া। সারা গ্রাম সবাই ওদের ভালোবাসে, ছোট বড় সবাই ওদের ভালোবাসে। দেশে 30,000 টাকা দিয়ে গেল বড় ভাই। এরা তো চলে গেছে অনেক আগে, এরা তো এখন নাই। না, থাকাকালীন যখন শত্রু হিসেবে নেই বললে চলে। হুম, ছোটবেলাতেই খুব সতের সাথে জীবন যাপন, অন্যায় সাথে আপোষ আগে করে থেকে। না। আর খেলাধুলা খুব পারদর্শী, খেলাধুলা খুব পারদর্শী। খুব আপনার খেলাধুলা। কেরামত দেখলে ইলিয়াসের মাথা খারাপ হয়। এলাকায় ক্রিকেট খেলা ফার্স্ট। ওনার তাই? কাছে স্টেক কেরামত। এমন ম্যান নাই যে ওনার কাছ থেকে আর মাদ্রাসা ছিল, মাদ্রাসা খুবই স্কার ছিল, মাদ্রাসায় 10 মাইল মাদ্রাসা পড়তো। প্রথমে কি মাদ্রাসায় করছিল? মাদ্রাসায় দিয়েছিল, পলায় পড়তো মাদ্রাসা থাকে না। মাদ্রাসায়, তারপর পরে নাই ওর বাপে নিয়ে, তারপর প্রাইমারি স্কুলে ভর্তি করে অন্য অন্য লাইনে দিয়েছে। রজনী থাকতো ইয়েতে, শিশুতলা বেড়ামাঠ, হ্যাঁ বেড়ে মারছিল। ওই আমরাই একসাথে সব ছিলাম তখন। শিশুতলা বেড়ামাঠে লজিন মাস্টার, হুম, হুম। লজিন ছিল মাস্টার। এখন যদি এই ভিডিও ওনার চোখে পড়ে, ওরে বাবা, কি আমার বলার আছে, social কি বলার media আছে বলেন, কি বলার আছে ওনার নিকট? একটু ওনার চোখে একটু পড়ে। পরে চোখে পড়লে বলবো যে সব আমার চিনা হ্যাঁ। লোক, এটা আমার- সব হাসবে, কথা বলবে। সেটা হয় না, আপনাদের কি বলার আছে হ্যাঁ। ওনার নিকট, বুঝেন নাই? ওনার তো চোখে পড়লে এই তো আপনারা কি সরাইরা। বলতে চান নাকি ওনাকে, এটা বলতেছি। না, আমরা বলি যে উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, আচ্ছা, আমু এটাই আমু আমরা চাই, যাতে ওনাকে আল্লাহ ভালো রাখে। এটাই আমরা- সৌজন্যমতে দেশে আসে, আমরা সে কামনা করি। আমরা সবাই দোয়া করি। আমরা অনেকদিন দেখি না, এখন তো সারা বিশ্বে, আমাদের সারা অনেক বিশ্বে ওনাকে চিনে বর্তমানে। অবশ্যই আমরা সরকারের কাছে সব আবেদন সাংবাদিক, করতে আমরা মামলাগুলো উনি- দ্রুত খারিজ করে ওনার দেবেন। খালি অপরাধ একটাই, সৎ সত্য কথা উচিত কথা বলে। উনি কোনো মিথ্যা তথ্য দেয় নাই আমাদের জানার মতে, কিন্তু ওই সত্যর কারণে উনি দেশ ছাড়তে হয়েছে বাধ্যমূলক। ওনার অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে। ও আমেরিকা যাওয়ার আগে দিও, মনে করেন আমি এক রাত
কোনোদিন পুরোপুরি ঘুমাইতে পারতো না। আমাকে বলতো মান্নান তুই এদিকে আয়। যাইতাম, যাওয়ার পর এখানে চার দোকানে কোনোদিন আধা ঘন্টা পরে বসতে বলছে চলে যা, তুই চলে যা, বেশিক্ষণ আমি থাকবো না এখানে, আমার পরিবেশটা ভালো না। এই মোটরসাইকেল এখান থেকে ওই দোকান, ওই দোকান ওই দোকান, মানে আধা ঘন্টা পর কোথাও সময় হইতো না, থাকতো গোপনে, খুব সেফ। ফুল একটা রাত কোনো ঘরে শেষ হয়ে ঘুমাইতো না, এত মানে। ওই যে আপনার জীবনের গঙ্গাদাসপুর আছে না, ওখানে তো ওই টগর জমিন বিল দখল করেছিল উনি আসলেন কোর্টে, ওনাকে অনেক টাকা দিচ্ছে ছিল। উনি ওই টাকা যদি টগর টাকা উনি ধরতো তাহলে এখন ধনী মানে বাংলাদেশে কিন্তু বাদ করে বহু টাকা দিয়ে চাইছিল। বলতো না, তারপরে যখন টাকা দিয়েছিল, টাকা ধরে নাই। নাই টাকা আমরা 11-12 জন বন্ধু বান্ধব চলে এলাম, সেটাই বলবো। রাত 8টা-9টা দিয়ে আমরা শয়তানি করতে সবাই, তাস মাস খেলি, হাজারে খেলি, কল ব্রিজ খেলি। হঠাৎ করে ফোন আইলে ইলিয়াসের কাছে, তোরে কিন্তু পুলিশের ধরে নিয়ে যাবো গা, পলাই জায়গা। তখন ওই অবস্থা, চোখ মুখ এমনি সুন্দর মানুষ, চোখ লাল হয়ে গেছে, গ্যাসের পরিবার খুব মহান চেহারা, আমার সব চোখ মুখ লাল হয়ে গেছে। ভাই বন্ধু সব কটাই তো সে নায়কের মতো চেহারা। ওই মাইক্রো গাড়ির সাথে সাথে না, আমরা যে সরকারি এখন ক্ষমতা আছে বা সামনে আসবে, যত দ্রুততম তার এই হামলা মামলাগুলো খারিজ করে দেয়। দেশের মানুষ দেশে আসুক, দেশের জন্য কিছু করুক, দেশের জন্য কিছু করুক। আমাদের প্রত্যাশা দেশে আসুক, দেশের জন্য কিছু করুক। ছেলে হিসাবে 100-তে 100, তার ফ্যামিলিও ভালো, কোনো ছেলে bad হিসেবেও report ভালো, নাই। সব দিকে ভালো। এটা আমার আপনি যেটা বলতেছিলেন ওটা একটু বলুন, যে চোখ লাল হয়ে গেছিল। মানে আতঙ্ক ভয়, তুই এখানে থাকিস না, যেখানে আসিস তুই এখানে সইরা যা, তোর যে কোনো সময় পুলিশে ধরে নিয়ে যাবে, টগর বাহিনীর লোক। পুলিশ তোমার টগর বাহিনী, মানে ওর সাথে সাথে সার্কিট হাউসে চলে গেলাম আমরা সবাই মিলে। মাইক্রোতে ঢাকাতে 3টা-4টা সাংবাদিক ছিল, সব সার্কিট হাউসে নিয়ে আমরা রেখে দিলাম। আমরা টেনশনে থাকি, আমরা কি করবো, আমাদের ক্ষমতা আছে নাকি, টেনশনে ওখান থেকে সে ঢাকা পরে চলে যায় টগর। এখন আমরা আপনাদের একটাই দাবি করব, ওকে দেশে আনান, দেশের জন্য কিছু করার সুযোগ দেন। সৎ মানুষের দরকার, ভালো মানুষের দেশে আসলেই দরকার। এটা একটু আপনাদের সহযোগিতা, ও দেশের সাথে আসতে পারে, মামলাগুলো সব খারিজ করে দেয়, এটা আমরা দাবি করবো আপনাদের কাছে। আপনাদের সবাইকে, এখানে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সবাই তাদের মূল্যবান সময় থেকে একটু একটু করে, কম বেশি করে সবাই ওনার সম্বন্ধে বললেন, যেহেতু ওনার এটা এলাকা প্রতীক, আপনাদেরই এলাকার ছেলে, আপনারাই ভালো জানবেন। এই জন্য যে যার মতো করে আপনিও বললেন, সব বললেন, এবং বিশেষ করে আপনি তো হচ্ছেন বন্ধু, এবং এই যে মামা বা চাচা সবাই। তো আশা করি যদি ওনার এই ভিডিও চোখে পড়ে উনি খুশি হবেন, যেহেতু অনেকদিন পরে এলাকার মানুষদেরকে দেখছেন। এই সবাই ভালো থাকবেন, আপনাদেরকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।